কিভাবে কাজ করা যেতে পারে আপনার কি মনে হয়, বা সেটি কতদূর করা যেতে পারে? এখানে তো বলা হয়নি যে কারা পাঠাচ্ছে। তো এখানে আমার মনে হয় যে পথে সাধারণত আমাদের দেশে সাধারণত অস্ত্র যে পথে আসে সেটা যে ভারত থেকে আসে, এটা আনাটাই সবচেয়ে হয়ে আসে আর কি। যে পাঠাচ্ছে আমরা জানি না, কেউ কোনো দেশ তো নিশ্চয়ই সহায়তা করছে, এবং আমার মনে হয় সংখ্যাটা তারা বলেছে যে 14 লক্ষ টাকা এসছে, কয়েকজনের নামও এসছে, রাজীব গান্ধী, তারা আরো কয়েকটি নাম, তাহলে দেখা যাচ্ছে যে পুলিশ অনেক দূর প্রবেশ করতে পেরেছে। পুলিশ নিশ্চয়ই এটা করছে, যাদেরকে রিমান্ডে নিচ্ছে তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে, কারণ এইটাই হচ্ছে তো তাদের জানার পদ্ধতি। যে জানার পদ্ধতি এতটা যখন আগাতে পেরেছে তখন আমার মনে হয় পুলিশ নিয়ন্ত্রণ করার মতো অবস্থায় রয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটা দেশে যখন এইরকম জঙ্গিবাদের মতো সৃষ্টি হয়, আমি আবার বলি যেটা অনেক সময় আমার বিতর্ক হয় লোকজনের সঙ্গে, সেটা আমাদের দেশে কিন্তু জঙ্গিবাদের ঐতিহাসিক ভিত্তি নাই। ঐতিহাসিক ভিত্তি কি, জঙ্গিবাদ সবসময় হয় চরম জাতীয়তাবাদের একটা পর্যায়ে। আমাদের দেশে কোনো চরম জাতীয়তাবাদী আন্দোলন থেকে এই জঙ্গিবাদ আসছে না, আমাদের কোনো শ্রেণী থেকে আসছে না, আমাদের একটা বিশেষ আদর্শে পুষ্ট কিছু মানুষের। তো এটা খুব বিচ্ছিন্ন, আমি মনে করি এটা বিচ্ছিন্ন। আমাদের ধর্মের যেভাবে বিচ্ছিন্ন ঘটনা বলেন তা বলছি না, আমি কি এদের ভিত্তিটা বিচ্ছিন্ন, সেই কারণে এটা টিকবে না। কিন্তু যতদিন থাকবে ততদিন এটা যথেষ্ট অসুবিধা করবে। এবং আপনি যদি খেয়াল করেন গত 40-50 বছরে আমাদের দেশে কিন্তু জঙ্গিবাদ অর্থাৎ সশস্ত্র মানুষের আক্রমণ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে সেটা কিন্তু 50 বছর ধরে হচ্ছে। কখনো বাম হয়েছে, কখনো ডান হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটার মধ্যেই থেকেছি। আগে গ্রামের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন শহরে চলে এসেছে। তাহলে এই আক্রমণের ধারাগুলো পাল্টাচ্ছে, কিন্তু নিয়ন্ত্রণ গ্রামের দিকে অতটা নিয়ন্ত্রণের দিকে আমাদের তাকাতে হয়নি। যতক্ষণ ওই জিএমবি এখানে এসেছিল তখন নিয়ন্ত্রণ করা হয়েছে, তাদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এখন এরা শহরে যখন আক্রমণ করছে, এরা পুলিশের সঙ্গে গোলাগুলি হচ্ছে, পুলিশ বারবার প্রত্যেকটা তথ্য পুলিশই দিচ্ছে। আপনি খেয়াল করেন বিশ্বের প্র্যাকটিক্যাল সমস্ত জায়গায় এটা হচ্ছে। পাকিস্তান দেখলে মানে চোখে পানি এসে যায় যে কিভাবে মসজিদের মধ্যে গিয়ে বোমা মারছে। তাহলে এই ধরনের মানুষরা কি ধরনের মানসিকতার মানুষ, এইটা থেকে বোঝা যায়। অর্থাৎ এদের সঙ্গে তো আর কোনো কথাবার্তার প্রশ্ন আসতে পারে না, এদের পক্ষে কথা বলার তো কোনো বিষয় না। কিন্তু একই সাথে আপনি দেখেন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা ধরে চলুন আফগান মানুষ, তাহলে আমাদের বিশ্বব্যাপী যে ঘটনাটা ঘটছে, যে প্রক্রিয়াটা চলছে, সেটার দিকে নজর যেমন দিতে হবে, বাংলাদেশের ক্ষেত্রে এটা নিয়ন্ত্রণ করার জন্য কি আছে। আন্তর্জাতিক সমস্ত কিছুই হয়, টাকা তো আর বাংলাদেশের মানুষ জঙ্গিদের দেবে না, টাকা তো বাইরে থেকে কেউ আসছে। সিঙ্গাপুরে বেশ কয়েকজন বাংলাদেশে কিন্তু যাদের বিচার হচ্ছে, তারা আমরা ধরে নিতে পারি যে বাংলাদেশের মানুষও এই কাজের সঙ্গে জড়িত। বিদেশে যারা টাকা পাঠাচ্ছে তারা কি বিদেশি না বাংলাদেশি, সেটাও দেখা দরকার। আমরা জানি আইএস হেডকোয়ার্টারে বাংলাদেশি বেশ কয়েকজন রয়েছে, তারা আরেকবার ফেসবুকে নিজেদের ছবি দিয়েছে। তবে আমি মনে করি যে এখন এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রশাসন যেভাবে আগাচ্ছে, তার মধ্যে যতটা বৈষম্যর অভাব, মানে যতটা ঘনিষ্ঠতা রয়েছে, এটা আগে ততটা ছিল না। তো এটা তো সাধুবাদ যোগ্য সবার জন্য। তো আর এর বাইরে যেমন অনেকদিন থেকে আলোচিত একটি বিষয় বাংলাদেশ ব্যাংকের রিভার্স চুরির ঘটনা, সেটি নিয়ে শিরোনাম রয়েছে। এবং যদি দেখা যাচ্ছে যে ফিলিপিন্সের একটি আদালত যে ব্যবস্থা করছে, যেরকম আদেশ দিয়েছে, তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এর অনেক টাকা ফেরত পাবে। যেটি একটি অঙ্ক এখানে বলা হয়েছে 120 কোটি টাকা, সেটির কথা বলা হচ্ছে। অন্য টাকা ফেরত পাওয়ার আশার কথা কোথাও দেখা যাচ্ছে, কোথাও বলা হচ্ছে যে সেগুলো নিয়ে এখনো অনিশ্চিত রয়েছে। এখানে দুইটা জিনিস রয়েছে, একটা হচ্ছে টাকার অঙ্কটা। আমার মনে হয় টাকার অঙ্কটা তো বটেই আমাদের মতো দেশে, কিন্তু আমাদের দেশে ব্যাংকের যে পরিমাণ মানুষের চুরি করে ঋণ নিয়ে, তাতে সেই তুলনায় খুব বেশি না। 120 কোটি টাকা ফেরত যাচ্ছে, খুব সুখের কথা। আরো কিছু যদি আসে খুব ভালো কথা। যে বিষয়টা হচ্ছে যে আগামীতে যাতে না ঘটে। এবং দুর্বলতাটা কিন্তু আপনি চিন্তা করুন, এই দুর্বলতা কিন্তু কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের না, এই দুর্বলতাটা আন্তর্জাতিক যেসব ব্যাংক আছে, যে তদারকি প্রতিষ্ঠান আছে, তাদেরও দুর্বলতা আছে। তো আমাদেরকে আমার মনে হয় যেটা যাচাই করার দরকার, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর উপরে পুরোটাই ছেড়ে দেবো, না নিজেদের যে দায়িত্ব আছে এবং দায়িত্বের আগে আর একটু বেশি দায়িত্ব নিয়ে আমরা করব। আমি মনে করি যে সাধারণ মানুষ মনে করে ব্যাংক ব্যবস্থাটাই অসৎ, এটা বলে লাভ নেই। আমরা এটাকে সৎ প্রতিষ্ঠান আর সেক্টর হিসেবে দেখি না। আমরা মনে করি ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে টাকা পয়সা ব্যাংকের কর্মকর্তারা অনেক সময় হেরফের করে, কিছু সংখ্যক করে হয়তো, তাই
কিন্তু এই দায়িত্বটা বাংলাদেশ ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক যে সকল ব্যাংকের ব্যাংক, এইটা বাংলাদেশ ব্যাংককে আরেকটু বেশি করে বুঝতে হবে, এবং সেটা যদি বলে তাহলে তারা ব্যবস্থাটা গ্রহণ করতে পারবে। এবং অন্য ব্যাংক যেমন যে এই আমাদের বাংলাদেশ ব্যাংকের চুরির সময় যেটা হয়ে গেছিল, যে তারা শুক্র শনিবার বেছে নিয়েছিল ওইসব কার্যক্রম করতে, ব্যাংকাররা এসেছিল কিন্তু অতটা টাকাটা বোধ করেনি, এই জিনিসগুলো তো প্রাতিষ্ঠানিক দুর্বলতা। তো আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমাদের একটা রিপোর্ট আসবে, ফরাসউদ্দিন সাহেবের রিপোর্টটা, সেটা দেখলে আমরা আরো বেশি করে জানতে পারবো এবং আশা করবো তখন আমরা যে আরো কি কি ব্যবস্থা নিতে পারে। তবে সত্য ক্ষেত্রে আমি যখন বিদেশে থেকেছিলাম আমি দেখছিলাম পুলিশ কি করছে এইটার জন্য একটা কিন্তু একটা তদারকি একটা সংগঠন সংস্থা আছে, যেটা সরকারি সংস্থা, কিন্তু তাতে পুলিশের কোনো লোক থাকে না। সেভাবে মাস্টার থাকে, গবেষক থাকে, ব্যবসায়ী থাকেন, অর্থাৎ জনগণের প্রতিনিধিত্ব তারা করে। তো বাংলাদেশ ব্যাংকেরও ব্যাপারে যদি এরকম একটা প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান থাকে, চেয়ারম্যানদের বোর্ড তো আছে, সবাই এটা জনগণ থেকে নির্বাচিত, এরা কোনো লাভ সুবিধা কিছুই পাচ্ছে না, জনগণই এদেরকে করছে সরকারের মাধ্যমে, তাহলে আমাদের ব্যবস্থাটা আরো সবল হয়। কারণ আমাদের ব্যাংকিং প্রতিষ্ঠান বা অর্থ প্রতিষ্ঠানের উপর আমাদের আস্থা অনেক কম, এবং সেটা আমাদের সরকারের জন্যই এটা হয়েছে। আমি বলছি না যে সদিচ্ছার অভাব, আমি মনে করি দক্ষতার অভাবটা বড় বিষয়। দক্ষ হলে মানুষের সদিচ্ছাটা তখন বেশি প্রকাশ পায়। আপনি যেমন বলছিলেন ঢাকা ট্রিবিউনের শিরোনামটি যদি আমরা একটু দেখি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো প্রভাবশালী ঋণ গ্রহীতাদের কাছে জিম্মি, এরকম শিরোনাম করা পুরোপুরি। এটা তো আমাদের, আমি মানে যতদিন ধরে এই প্রাইভেট ব্যাংক হয়েছে ততদিন থেকে এটা দেখছি, সরকারি ব্যাংক হয়েছে যতদিন থেকে দেখছি। অথবা আমার মতে এটা হচ্ছে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় দুর্বল জায়গা, যে আমরা ওই প্রভাবের কারণে লোককে ঋণ দিচ্ছি, প্রভাবের কারণে ঋণ চাইছি না, এবং আমরা ব্যাংকের যে নীতির মাধ্যমে ঋণটা দেওয়া হয় সেটা আমরা তাকে দেখছি না। আমার মনে হয় অনেক যেখানে যখন প্রাইভেট ব্যাংক হয়েছিল, একজন যিনি দায়িত্বে ছিলেন আমাকে বলেছিলেন যে এই ব্যাংকের যারা পরিচালক হবে তারা যদি নিজেরা ব্যাংক থেকে এই ঋণ নেওয়াটা বন্ধ করে দেওয়া যায় তাহলে ব্যবস্থাটা অনেক সহজ হয়। অন্য ব্যাংক থেকে ঋণ নিক, কিন্তু নিজের যে ব্যাংকে সে পরিচালক সেখান থেকে না নেওয়াই উচিত। এরকম অনেকগুলো ব্যবস্থা আছে। আমার মতে ব্যাংকের খাতটাই একটা জনগণের প্রতিনিধিত্বমূলক একটা অন্তত থাকাবার মতো, যাতে তদারকি বলবো না আমি, কেবলমাত্র অন্তত দৃষ্টিগোচরে থাকে ব্যাংকিং ব্যবস্থাটা, এটা যদি আমরা করতে পারি আমাদের সবার কল্যাণ হবে। তাহলে অন্তত লোকজন জানবে। আমাদের দেশে যেটা হয়েছে যে যেহেতু ব্যাংক আর ঋণ গ্রহীতার মধ্যে কেবলমাত্র সম্পর্কটা দেখা হয় এবং সেটা হচ্ছে প্রধান সম্পর্ক, আমরা তখন যেটা করেছি আমরা ছেড়ে দিয়েছি তাদের হাতে। আমরা নিজেরাও জানি না, আপনিও ব্যাংক থেকে ঋণ নেন না, আমিও ব্যাংক থেকে ঋণ নিই না, আমরা তো জানিও না ব্যাংকে, আমাদের তো কেবলমাত্র বেতনের টাকা জমা দেওয়া ছাড়া আমাদের তো ব্যাংকের কোনো কারবার নেই। কিন্তু ব্যাংকের সঙ্গে যারা কারবার করে তারা তো অনেক সুবিধা জানে কিভাবে নিতে হয়। প্রত্যেকটা চুরির ঘটনা দেখলে এতে বোঝা যায় যে ব্যাংকের মধ্যে অনেক জটিলতা আছে যেগুলো আমরা কোনোদিন জানতেও পারবো না। তো এইটাকে রক্ষা করার যদি একেবারে প্রাতিষ্ঠানিক পর্যায়ে জনগণের প্রতিনিধি নিয়ে করে তাহলে, এবং যাদের কাছে দেখা হবে যে যাদের নিজেরা ঋণ নেয়নি, ঋণ খেলাফি না, তারা ব্যবসা করে না, তারা কোনো ঋণ নিতে পারবে না কোনো জায়গা থেকে, তাদের আত্মীয় স্বজন ব্যবসায় নাই, এরকম করে কিছু মানুষকে যদি দেখা যায়, এবং আমাদের দেশে নিশ্চয়ই এরকম অনেক মানুষ আছে, তাহলে যেটা হবে যে ব্যাংকের যারা চালায় পরিচালনা করে তারা একটু থাকবে। আমি বলছি এই কারণে যে আমি কানাডাতে যখন ছিলাম পুলিশকে নজরদারি করার জন্য একটা প্রতিষ্ঠান করেছিল, এবং খুব মজার বিষয় হচ্ছে যে যিনি এই প্রতিষ্ঠানের প্রধান ছিলেন তিনি একজন বাঙালি, পশ্চিমবঙ্গের একজন বাঙালি, তার স্ত্রী ইউনিভার্সিটির শিক্ষক, তিনি ওই ইউনিভার্সিটিতে গবেষণা করেছেন, তিনি বিশাল ক্ষমতাবান, কিন্তু তার কোনো ক্ষমতা নেই পুলিশের উপরে করা, কিন্তু কোনো কিছু হলে তার কাছে যাবে, সে বলবে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। এই ধরনের যদি আমাদের হয়, আমাদের তো মনে করেন সমাজে তো অনেক গণ্যমান্য মানুষ আছে, তাদেরকেও তো আমরা ব্যবহার করতে পারি। তো আর এর বাইরে বড় শিরোনাম রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য। যেহেতু যুক্তরাষ্ট্র, সেহেতু আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক বা অন্যান্য প্রসঙ্গ ওই ক্ষেত্রে চলে আসে। সরাসরি ভাবে এই জয়েন্ট অ্যাসেম্বলিতে যাওয়াটা এমন কোনো গুরুত্বপূর্ণ না, কারণ যেহেতু এটা তো নিয়মিত ভাবে হয়ে থাকে। কিন্তু আমার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে এই সময়টায় যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা হচ্ছে, এবং
নিশ্চয়ই আমাদের যে জিনিসটা বাংলাদেশ করতে পেরেছে, প্রধানমন্ত্রীর কারণেই করতে পেরেছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ যে এত দুর্বলভাবে নিচু হয়ে যাচ্ছে এটা না, তবে আমরা কিন্তু একটা সাবল্য আমাদের রয়েছে। সেই সাবল্যটা হয়তো অভ্যন্তরীণ ভাবে যতটা না প্রকাশিত হয়েছে, আমরা মোটামুটি একটা ভাবমূর্তি ধরতে পেরেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র যাই বলছে আমরা সেটা শুনছি তা না, বরং ভারতের সঙ্গে আমাদের এই প্রশ্নটা অনেক বেশি আসে যে ভারত যা বলে আমরা তাই শুনি কিনা। ট্রানজিটের ব্যাপারে যেমন যে কথাটা বারবার আসছে, তো এটাকে পরিষ্কার করতেই হবে বাংলাদেশ সরকারের যে ট্রানজিটের আমরা কি বাড়তি সুবিধা ভারতকে দিচ্ছি কিনা। কিন্তু যেটা আমাদের দেশে হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে আমাদের সবল সম্পর্ক, এটা আমরা যখন লিখি বা যখন বলি, আমরা এই সাবল্যের ক্ষেত্রটা চিহ্নিত করি যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন এই কথাটা, এটা ঠিক আছে। ঠিক তেমনি ভাবে আমাদের দুর্বলতার কি কি সাথে আমাদের সরকারের কতটা সবল হওয়ার সুযোগ আছে। আমরা তো সবকিছু করতে চাইলেও করতে পারছি না, কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে যাদের সঙ্গে তাদের কথা হবে, এটাকে বোঝা যায় যে বাংলাদেশ সরকার মোটামুটি আঁচ করতে পারে যে তার শক্তির জায়গাটা কোন জায়গায়, তার দুর্বলতার জায়গাটা কোন জায়গায়। আমার মনে হয় আমাদের যারা কি বলবো যারা ডিপ্লোম্যাট আছেন তারা হয়তো এতটা সাবল্যের জায়গা তারা নেই, তারা হয়তো বুঝতে পারেন না, যেহেতু তারা বাইরের দেশের সঙ্গেই কেবলমাত্র মেলামেশা করছেন, তারা দেশের ভেতরের যে অবস্থান সেটা হয়তো অতটা ধরতে পারেন না। কিন্তু আমি মনে করি বাংলাদেশ যতটা সবল এই মুহূর্তে, কম সময় সব দেশের ক্ষেত্রে সেটা প্রশ্নটা হয়ে যাচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমার মনে হয় এত বড় কোনো চাপ আমাদের আসছে, তারাও এটা বুঝছে না। এই সময়টা তো একটা দরজার মতো জায়গায়, যেহেতু নির্বাচন হবে, নতুন প্রধানমন্ত্রী হবে, কি হয় আমরা জানি না। আমি মনে করি না এমন কোনো মূল পার্থক্য হবে নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট নতুন হলে আমার কিছু এসে যাবে না, আমাদের জন্য এটা সমানই থাকবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা দুশ্চিন্তার বিষয় সেটা হচ্ছে যে মুসলমানদেরকে তারা খুব অপছন্দ করে। আমাদের দেশের অনেক মানুষ আছে, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ যারা আছে তারা তো স্বেচ্ছায় সেখানে আছে, থাকতে গেলে তাদের সুবিধা অসুবিধা যা আছে সেটাকে তারা মেনে নিতে হবে, কারণ বিদেশে থাকার সুযোগটাও তারা পাচ্ছে। আমি মনে করি তাদের অধিকার আরো বেশি থাকা উচিত, কিন্তু একই সাথে স্মরণ রাখা উচিত তারা সুবিধাটাও পাচ্ছে বিদেশে থাকার। সেই সুযোগটা নিয়ে দরকার হলে দেশে আসবে, দরকার হলে অন্য দেশে যাবে। পৃথিবীতে আজকে 30-40 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশ ছাড়া উন্নত দেশ ছিল না, এখন কিন্তু তা তো না। এখন পৃথিবীটা অনেক বেশি মুক্ত। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ সেখানে যাবে, পড়াশোনা করবে বা ব্যবসা করবে, অন্য দেশের দিকে তাকাবে, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। আমাদের যে ওই একটা দেশেই যেতে হবে তা তো আর হতে পারে না। এই কারণে আমি মনে করি যে আমাদের নিজেদেরও দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টানোর দরকার, যে আমরা সকল দেশেই যাব, আমরা কেবলমাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হবে তা না, এটা আমি মনে করি। আমরা শুনলাম দেখছি যে সড়কে আরো ঝরল 12 প্রাণ। আমরা কয়েকদিন ধরে সড়ক দুর্ঘটনার সংবাদ ধারাবাহিকভাবে দেখছি, অনেক প্রাণহানি দেখতে পেয়েছি। এ তো আর শেষ হয় না, এই কাফেলা তো আর শেষ হচ্ছে না। আজকে আমি পড়ছিলাম আমাদের সড়ক মন্ত্রীর ইন্টারভিউ, সেখানে তিনি বলছেন যে এটা তো একেবারে হত্যাযজ্ঞের মতো মনে হচ্ছে। তো উনি বলছেন যে রাস্তা ঠিক করে দেওয়াটা বরং খারাপ হয়েছে, কারণ লোকে অনেক জোরে চালাচ্ছে। তো বলছেন যে রাস্তার অসুবিধার জন্য এই দুর্ঘটনা হচ্ছে না, স্পিডে চালাচ্ছে বলে। তো এরকম কোনো যুক্তি হতে পারে না। একটা ক্ষেত্র, একটা সেক্টর সেটা এতটাই দুর্বল হয়ে পড়লো যে মানুষ ভালো রাস্তাতে এমন জোরে চালালো যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো সেইটা আমার মনে হয় না গ্রহণযোগ্য। তাহলে তো যারা এই কাজগুলো করেন তারা তো নিশ্চয়ই মাপেন, হিসাব করেন কতটা স্পিডে গাড়ি যাবে, কতগুলো গাড়ি যাবে, ব্যবস্থা নিতে হবে। সারা পৃথিবীতেই তো রাস্তা ভালো করা হচ্ছে, বাংলাদেশে এমন কি অসুবিধা হলো যে রাস্তা ভালো হলে লোকজন অ্যাক্সিডেন্ট করে ফেলবে? তাহলে কি এটা খারাপ রাস্তা রাখাটাই আমাদের সড়ক নিরাপত্তার বিষয়? খারাপ রাস্তা যখন থাকে তখনও তো অ্যাক্সিডেন্ট হয়। তবে আমার মতে সেই কারণে গোটা এই সড়ক পরিবহনের যে পরিসরটা আছে, সেক্টরটা আছে, সেটাকে যদি না সবল করা হয় আমার মনে হবে না। আমরা কিন্তু উনিও স্বীকার করছেন যে আমি অবকাঠামোগতভাবে উন্নতি করেছি, কিন্তু সামগ্রিকভাবে অতটা উন্নতি করতে পারেনি। তো যদি সড়ক মন্ত্রী, বর্তমান সরকার, যে সরকার আমার মতে স্বাধীনতার পরে সবচেয়ে সবল সরকার এবং তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই, সেই সরকারের মন্ত্রী যদি বলেন যে তিনি পারেননি, তাহলে আমাদের তো
আমাদের তো হাহুতাশ করা ছাড়া আর কিছু থাকে না। তো আমার মনে হয় নতুন চোখ দিয়ে তাকানো দরকার, একটু আধুনিক চোখ দিয়ে, বিজ্ঞানের চোখ দিয়ে কিভাবে এই সমস্যাটা। এখানে আমি নিজে একসময় একটু জড়িত ছিলাম এই সড়ক পরিবহন এবং অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ক্ষেত্রে। আমি দেখছি মাত্র 67 না 70 কিলোমিটারে অ্যাক্সিডেন্ট হয়। আমাদের দেখা দরকার যে সেইখানে কি ব্যবস্থা নিলে এটাকে আটকানো যায়। সারা বাংলাদেশে প্রতিটা রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না, হয় সীমিত কিছু জায়গায়। তবে সীমিত জায়গাগুলোকে একটু সবল করি আমরা, সেখানে দুর্ঘটনা প্রতিরোধ কিভাবে করা যায় সেটা দেখি। আমার মতে উনি খুব বিষণ্ণ, নিশ্চয়ই একটু ব্যর্থ ভাব ওনার মনে এসছে, কিন্তু মূলত আমাদের দেশের দুর্ঘটনা বিজ্ঞান বলে একটা বিষয় আছে। সেই দুর্ঘটনা বিজ্ঞান অনুযায়ী সব জায়গায় দুর্ঘটনা ঘটবে না। তাই যদি হয় তাহলে যেখানে যেখানে দুর্ঘটনা ঘটছে সেখানের দিকে আমরা একটু নিরীক্ষণ করি এবং তাহলে আমরা সম্ভবত কমাতে পারবো। আমরা এত কিছু করতে পারবো আর সড়ক পরিবহন করতে পারবো, কিন্তু দুর্ভাগ্যবশত যেটা সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক ব্যবসা জড়িত। এটাও এক ধরনের বাণিজ্য, অনেক রকম বাণিজ্য এটার সঙ্গে জড়িত। আপনি যদি একটা বাসে চড়েন তাহলে বুঝতে পারবেন অন্তত 10টা বাণিজ্যের সঙ্গে, বাসের বাণিজ্য, টিকিটের বাণিজ্য, স্ট্যান্ডের বাণিজ্য, চাঁদাবাজির বাণিজ্য, ব্যবসার বাণিজ্য, রাস্তাঘাটের পাশে বাজারের বাণিজ্য। এতগুলো বাণিজ্য থাকলে সড়ক পরিবহন সেক্টরকে উন্নত করা যাবে কিনা সেটাও আমাদের চিন্তা করতে হবে। আপনি চাইলে এই সড়ক পরিবহন ব্যবস্থাকে উন্নত করা যায়, তার জন্য একটা দাম চুকাতে হবে। সেই দামটাকে চুকাতে সরকার বা যারা ক্ষমতায় আছেন তারা রাজি আছেন, এটাই হচ্ছে প্রশ্ন। অনেক ধন্যবাদ আছে সময় দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন। আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি।